শুভ অপরাহ্ন শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিত রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও এটি নিম্ন মাধ্যমিক সংযুক্ত। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদের সাথে যে অধ্যায়টি আলোচনা করব যে সেটি হচ্ছে যে প্যাটার্ন। ঠিক আছে? হ্যাঁ। এবং এখন তোমরা সবাই খাতা কলম নিয়ে উপস্থিত থাকো এবং আমার ক্লাসটি পর্যবেক্ষণ করো এবং কোনো সমস্যা হলে আমাকে বলবে। তাহলে শুরু করা যাক। এই যে এখানে অষ্টম শ্রেণী লেখা, এই যে বিষয় গণিত ব্র্যাকেটে পাটিগণিত, তারপর প্রথম অধ্যায় প্যাটার্ন। আর আমার নাম এবং পরিচয় পূর্বেই দিয়েছি, তারপরে তুমি লক্ষ্য করো অনুজিত রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। আচ্ছা। আচ্ছা, এখন এখানে কি লেখা আছে দেখো। এখানে কি লেখা আছে? প্রথম অধ্যায় প্যাটার্ন। হ্যাঁ, প্রথম অধ্যায় প্যাটার্ন। আচ্ছা, এখানে একটা ব্যাপার তোমরা একটু লক্ষ্য করো যে বিজোড় ক্রমের ম্যাজিক। আচ্ছা, এখানে দেখো এখানে কি লেখা আছে, একটু পড়ো তো দেখি। বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ গঠন। বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য একটি সাধারণ পদ্ধতি হলো লাঙ্গল বা তীর পদ্ধতি। এই পদ্ধতিতে যে কোনো বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ করা যায়। তবে গঠন পূর্বের করা ম্যাজিক যায়। যোগফল, হ্যাঁ হ্যাঁ, জি তারপরে? স্যার, তার পূর্বে ম্যাজিক যোগফল জানা থাকলে সুবিধাজনক হয় এবং ম্যাজিক বর্গ গঠন সঠিকভাবে হয়েছে তা যাচাই করা সম্ভব হয়। হ্যাঁ, মনে করি 7 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে ম্যাজিক ম্যাজিক যোগফল। যোগফল নির্ণয়। হ্যাঁ, নির্ণয়ের। হ্যাঁ, ম্যাজিক যোগফল নির্ণয়ের সূত্র অনুযায়ী। হ্যাঁ, তারপর কি লেখা? বাই 2 ইকুয়াল টু এই যে হ্যাঁ, 7 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল সমান 7 ব্র্যাকেটে 7 স্কয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 175। বুঝছো? এটাই লেখা আছে। ঠিক আছে? কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমরা একটু দেখো যে এই সূত্রটা আসলে এসেছে যে, কারণ এর আগে আমি ওই যে ম্যাজিক বর্গের উপরে একটি ক্লাস আমি নিয়েছিলাম। সেখানে ম্যাজিক বর্গের যোগফলের একটা সূত্র লেখা আছে যে এন ব্র্যাকেটে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন স্কোয়ার প্লাস 1/2। এখন এখানে ওটা হচ্ছে এন ক্রমের। এখন এন এর জায়গায় এখানে 7 লেখা আছে। এই জন্য 7 ক্রমের ম্যাজিক বর্গের যোগফলের সূত্রই হচ্ছে যে এটা। এখন সবই ঠিক আছে, শুধু এন এর জায়গায় 7 আছে। বুঝছো? এটা এই যে আগের ভিডিওগুলো তোমরা যদি আবার দেখো, আবার এর প্রিভিয়াস ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে এটা বুঝবা যে এরকম একটা সূত্র কিন্তু প্রমাণ সাপেক্ষে প্রতিষ্ঠাটা করা হয়েছে। ঠিক আছে? তাহলে তোমরা যারা গত ক্লাসটা করো নাই, আচ্ছা, তারা তাহলে এই যে এটা একটু ক্লাসটা একটু উঠাও দেখে দেখে। আর অনেকের আমি দেখেছি যে এটা মিউট করে রেখেছো, ওটা আনমিউট করে দাও। অনেকে যে যে অডিও অডিওটা কিন্তু মিউট করে রেখেছো। ভিডিওটা অফ থাকবে কিন্তু অডিওটা অন থাকবে। অনেকে কিন্তু এই যে অডিওটা মিউট করে রেখেছো, তা আনমিউট করে রাখো। হ্যাঁ, এখন এটা একটু খাতায় উঠাও।
আর লেখা শেষ হলে আমাকে বলবে। একটু দ্রুত লেখাটা শেষ করো। আচ্ছা, হুজুর লেখা শেষ স্যার। আচ্ছা ঠিক আছে। এখন স্যার এইখানে আমার শেষ। আচ্ছা, এইবার তোমরা একটু দেখো নিচের লেখাটা একটু পড়ো, নিচে কি লেখা আছে। সাত ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে বর্গটি মোট 7 গুণ 7 অর্থাৎ 49টি সমান আকৃত ক্ষুদ্রতম বর্গ বিভক্ত করতে হবে এবং প্রথমে বর্গসমূহকে যথাক্রমে 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা দিয়ে চিহ্নিত হ্যাঁ, এখন করতে এটা একটু হ্যাঁ চিহ্নিত করতে হবে নিচের চিত্রের ন্যায়। আচ্ছা, এখানে আমি একটু বলি, 7 ক্রমের ম্যাজিক বর্গ মানে হচ্ছে 7/7, মানে এই একটা বর্গ দেওয়া থাকবে, একটু বড় একটা বর্গ দেওয়া থাকবে, এটা মানে 4টা বাহুকেই সমান 7 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। এবং বিভক্ত যে বিন্দু বা ডিভাইডিং পয়েন্ট গুলো, মানে যে এই বিপরীত দিকে অবস্থিত বিন্দুগুলোর সাথে যুক্ত করতে হবে এবং আড়াআড়ি এবং লম্বালম্বি যুক্ত করতে হবে, এবং দেখা যাবে যে সেটা 7/7 মানে 49 আকৃতির ক্ষুদ্রতম বর্গে এটি বিভক্ত হয়েছে, ঠিক আছে। এখন নিচের লেখাটা একটু লেখো, এই যে 7 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে এটা একটু লেখো। মা কলমটা একটু দাও। আম্মু মারো কে? এখানে কোনো সাইড টক হবে না, এটা কিন্তু রেকর্ডিং এ হচ্ছে, রেকর্ডিং এ আসছে। লেখাটা শেষ হলে আমাকে বলবে। আচ্ছা, দুঃখিত।
আবার কি স্যার ওর কিরকম যেন আসতেছে, ওটা একটু কাটটা দিলে ভালো হয়, দেখতে পাচ্ছি না। সেটা আমিও চেষ্টা করছি এটা সরানোর। তুমি জানো কিভাবে সরায়? না স্যার, আমি কম্পিউটারে চালা অভ্যস্ত আচ্ছা না। ঠিক আছে ঠিক আছে, তারপর আমি দেখি, চেষ্টা করছি আর কি। এটা একটু সমস্যাটা আছে। তুমি যেটা নিচের অংশটুকু লেখো আগে, এটা চলে যাবে, জি নিজেই স্যার, চলে যাবে। এটা লিখতেছি। নিজেই চলে যাবে। লেখা হয়েছে? জি স্যার। স্যার হ্যাঁ, হয়েছে। বাকিরাও লেখাটা শেষ করো। আচ্ছা তাহলে আমি কি পরের স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু আলোচনা করার ব্যাপার আছে যে বর্গটা যেহেতু 49টা সমান আকৃতির ক্ষুদ্রতম বর্গে বিভক্ত হয়েছে, যে এবং বর্গটা এবং তাহলে এগুলো সিরিয়াল নাম্বার অবশ্যই 1 থেকে 49 পর্যন্ত চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এখন ঠিক একইভাবে যদি এটা 5 ক্রমে হতো তাহলে 25টা ভাগে বিভক্ত হতো, তাহলে 1 থেকে 25 পর্যন্ত সিরিয়াল করতাম। কিন্তু এখানে যেহেতু আমরা 7 ক্রমে ম্যাজিক বর্গ গঠন করছি, তাহলে আমাকে মানে এভাবেই সিরিয়ালটা করতে হবে। তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে স্যার। হুম, হ্যাঁ। দেখো তো, এই যে দেখো, একটা হলুদ রঙের একটা বিশাল একটা বর্গ দেখতে পাচ্ছ কি না সেটা দেখো। দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এই যে দেখো, এইখানে দেখো যে 1 2 এই যে দেখো, এই যে দৈর্ঘ্য বরাবর দেখো, যে আমার পয়েন্টারটা দেখো, এই যে উপরের বাহুটাকে এই যে সমান 1 2 3 4, তারপর 5 6, এভাবে যে দেখো 1 2 3 4 5 6 7, এই যে দেখো, এই যে আবার 8 9 10 11 12 13 14, এভাবে একদম 49টা ভাগে দেখবা যে বিভক্ত হয়েছে। এজন্য যেমন তোমরা যখন খাতায় লেখো, তোমরা কি করো, মার্জিনের কিনার থেকে শুরু করো, বাম দিক থেকে ডান দিকে লেখো। তারপর যখন আর ডান দিকে লেখার জায়গা থাকে না, তখন কি করো, আবার নিচের লাইন থেকে নিচের লাইনে বাম দিকে কিনার থেকে লিখতে লিখতে আবার ডান দিকে যাও। এভাবেই তোমরা যাও কিনা সেটা বলো, খাতায় লেখার সময় এভাবেই করো কিনা? হ্যাঁ, জি খাতায় লেখার স্যার। সময় কিভাবে লেখো, যে মার্জিনের কিনারা থেকে লিখতে লিখতে ডান দিকে যাও, তারপর ডান দিকে যখন লেখা শেষ তারপর কি নিচের লাইন থেকে শুরু করো। এখানেও দেখো আমার মার্কিংটা এইভাবেই করেছি। দেখো, মনে করো এটা একটা খাতায়, যে যে 1 2 3 4 5 6 7, এখন 7-এর পর যেহেতু 7 নাম্বার লেখার পর যেহেতু আর ডান দিকে আর কোনো বর্গ নাই, তখন আমাকে নিচের লাইনে যেতে হয়েছে। 8 9 10 11 12 13 14, 14 পর আবার আমাকে নিচের লাইনে 15 16 17 18 19 20 21। এটা সিস্টেমটা কি বুঝতে পারছো কিনা সেটা আগে বলো। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে তোমরা এই বর্গটা একটু মানে মোটামুটি স্কেল আর পেন্সিল বা কলম দিয়ে একটু এভাবে করে বর্গটা আঁকো, এবং 49টা ভাগে ভাগ করে আমি যেভাবে মার্কিং করেছি সেভাবে মার্কিংটা করো। মা, এত বড় করে আঁকার দরকার নাই, মোটামুটি যাতে তোমরা বুঝতে পারো সেভাবেই আর কি। জি স্যার। হ্যাঁ, সেভাবে এত একদম নিখুঁত ভাবে একদম আঁকতে হবে এখন সেটা না, এখন মোটামুটি এটা বোঝার জন্য যেরকম আঁকা দরকার সেরকমই আঁকো। হ্যাঁ, একটু হ্যাঁ আঁকা হলে আমাকে বলবা। স্যার, হ্যাঁ বলো। আমাদের আমাদের স্কুল কি 30 তারিখে খুলতেছে? হ্যাঁ সেটা আছে, তবে প্রতিদিন ক্লাস হবে না, সেটা হয়তো বা সপ্তাহে একদিন বা এরকম করে হয়তো হবে, কিন্তু হ্যাঁ, কিন্তু যতক্ষণ না খুলছে আমরা এটা কার্যক্রমটা চালিয়ে যাব, বা স্যার খোলার তাহলে পরেও আমাদের কি খোলার পরেও খোলার পাশাপাশিও আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাব। স্যার না তাহলে কি তুমি অনলাইন ক্লাসের হোমওয়ার্ক জমা দিতে হবে? তো জমা অবশ্যই দিতে হবে, কেন জমা দেবে না? অবশ্যই জমা দিতে হবে। আর আমি তো বারবার বলেছি যে যে এটা যে হোমওয়ার্ক করে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাবা। তোমরা আগের স্লাইডে আগের যে যে ভিডিওগুলোতেও কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন তোমরা এটা মার্কিং করো, মার্কিং করা হলে আমাকে বলবে।
তোমাদের কি মার্কিং করা হয়েছে? হ্যাঁ, জি আনাফ? স্যার হয়েছে। আচ্ছা আমেনা, তোমার কি মার্কিং করা হয়েছে? হ্যাঁ, হয়েছে স্যার। জি আচ্ছা ঠিক স্যার। আছে। আচ্ছা এখন দেখো, এইবার তোমাদেরকে আমি কথা একটু বলা দরকার। এই যে যেমন এখানে 1 থেকে 49 পর্যন্ত সিরিয়ালি আমরা ছোট ছোট বর্গগুলোকে মার্কিং করেছি, কিন্তু আমাদেরকে এই সংখ্যাগুলোকে পুনর্বিন্যাস করতে হবে এবং এমন ভাবে বিন্যাস করতে হবে যেমন এই যে দেখো, যেমন উপর থেকে নিচ পর্যন্ত যোগ করলে যা হবে, এই যে প্রত্যেকটা কলামে, এই যে এটা একটা কলাম, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা কলাম, এটা একটা কলাম, তারপরে যে এইটা দেখো, এইটা একটা কলাম, এই যে প্রত্যেকটা কলামে উপর থেকে নিচ পর্যন্ত যোগ করলে যা হবে, আবার এটা একটা সারি, আবার পাশাপাশি যোগ করলেও, প্রত্যেকটা সারি পাশাপাশি যোগ করলেও তাই হবে। আবার কোনাকুনি যদি যোগ করি, ওই যে এই যে এভাবে করি, যে কোনাকুনি, ওই যে কর্ণ যেটাকে বলি, কোনাকুনি যোগ করলেও কিন্তু একই হবে। আমাকে এভাবে ভাবে আমরা যদি পুনর্বিন্যাস করতে পারি, তাহলেই সেটা একটা ম্যাজিক বর্গ হবে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, জি স্যার। যেমন একটু আগে তোমরা যোগফলটা দেখলা না যে 175 আসছিল কিনা, ওই যে সূত্র প্রয়োগ করে আসছিল কিনা? একটু হ্যাঁ আগে স্যার। তোমরা খাতায় লিখেছো কিনা আমেনা? স্যার লিখছি তো। হ্যাঁ, তখন এবং আমাদেরকে মানে মানে এই যে দেখো, মানে পাশাপাশি যোগ করলেও 175 হবে, উপরে নিচে যোগ করলেও 175 হবে, আবার কোনাকুনি যোগ করলেও 175 হবে। এইভাবেই আমাকে সংখ্যাগুলোকে বিন্যাস করতে হবে। এভাবে যদি আমরা বিন্যাস করতে সক্ষম হই, তাহলেই সেটা একটা ম্যাজিক বর্গ হবে। ক্লিয়ার হয়েছে? আমার কথা কি হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা রেসপন্স করতে হবে তো। আমি একটা প্রশ্ন করলে এটা জি রেসপন্স করতে হয়। আনাফ, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এখন এই ম্যাজিক বর্গ গঠন করতে গিয়ে শিক্ষার্থীরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যায়, এটা তো কোনো পদ্ধতি নাই, তাহলে আমি কিভাবে করব বা এটা অবশ্যই। তবে বিজয়ক্রমে ম্যাজিক বর্গে আমি শুরুতেই তোমরা লিখেছো, এটা পদ্ধতিটা হচ্ছে লাঙ্গল বা তীর পদ্ধতি, ঠিক আছে? এখন তুমি বলতে পারো এটা আবার কোন পদ্ধতি, এবং এখন একটু পরে তুমি দেখবা যে কিভাবে তীর পদ্ধতিতে আমরা ম্যাজিক বর্গ গঠন করি। তাহলে তাহলে আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাচ্ছি। এবং আমি আমার পয়েন্টটা যেভাবে হবে সেভাবে তোমাদেরকে, এখন তোমরা একটা কাজ যেটা করবা, যে খাতার মধ্যে এই বর্গটা আবার আঁকবা, কিন্তু এটাতে কোনো মার্কিং দিবা না। আমার কথা কি বুঝতে পারছো? এই বর্গটা তোমরা আবার খাতায় আঁকো, 7 ভাগে ভাগ করো, কিন্তু এইবার যেমন মার্কিং দিছো, পরবর্তী বর্গটাতে এখন কোনো মার্কিং দিবা না। এই কাজটা এখন আবার করো খাতায়, তারপরে আমি বলবো কি করতে হবে। এই বর্গটা আবার আঁকো এবং 7 ভাগ এবং 49 ভাগে ভাগ করবা, কিন্তু কিন্তু কোনো সংখ্যা কিন্তু লিখবে না, কারণ ওইটাতেই আমরা ম্যাজিক বর্গ গঠনের কাজটা করব। হুম, এবং আঁকা হলে আমাকে বলবে, এটা বেশি সময় লাগার কথা না, কারণ যেহেতু মার্কিং করছো না, একটু দ্রুত এটা ওকে এঁকে স্যার, নাও। ওকে ওকে। হ্যাঁ, আমেনা, আর অন্যান্যরা যারা আমেনা সানি যারা আছো, তারাও এই কাজটা করতে থাকো। জি হুম, আঁকা কি হয়েছে? একটু দ্রুত আঁকাটা শেষ করো, কারণ আমাদেরকে আরো এগোতে হবে, প্রসিড করতে হবে। আনাফ, কি আঁকা হয়েছে? স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে। এইবার তুমি এবার পরবর্তী স্লাইডটা দেখবা, এবং যেভাবে স্যার তীর চিহ্নগুলো আসবে সাথে সাথে কিন্তু সেটা হয়েছে। আবার খাতায় পুট করতে হবে। দেখো এবার, এই যে দেখো এখানে একটা সাদা স্লাইডের মধ্যে একটা তীর চিহ্ন, কালো তীর চিহ্ন দেখতে পাচ্ছ কিনা দেখো ভালো করে। এই যে নিচের দিকে, স্লাইডটার নিচের দিকে যে পয়েন্টারটায় একটা ছোট্ট কালো তীর চিহ্ন দেখতে পাচ্ছ কিনা? দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন
এইবার এখন তোমরা একটু বর্গটা একটু দেখো, এই যে ঠিক এইভাবেই তো তোমরা বর্গটা আঁকছো না? দেখো এখন কিন্তু কোনো মার্কিং নাই, খেয়াল করছো? খেয়াল হ্যাঁ করেছো? স্যার। হ্যাঁ। জি এখন আচ্ছা, এখন এর আগে যে বর্গটা আঁকছিলা, প্রথম সংখ্যাটা কি, প্রথম স্বাভাবিক সংখ্যাটা কি 1 ছিল কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন এক সংখ্যাটা কোথায় স্থাপন করবা? লাঙ্গল পদ্ধতিতে বিজোড় ক্রমে ম্যাজিক বর্গ গঠনে সিস্টেমটা হচ্ছে একদম উপরের সারির ঠিক মাঝখানে 1 থাকবে। বলো তো একদম উপরের সারি কোনটা? এই যে আমি পয়েন্টারটা, এই যে আমি যে মুভ করতেছি, এইটা হচ্ছে প্রথম সারি। এই যে বাম থেকে ডানে যে মুভ করছি, আর এই যে বাম থেকে ডানে, ডান থেকে বামে, এইটা হচ্ছে প্রথম সারি। বুঝতে পারছো প্রথম সারিটা কোনটা? বুঝতে পারছো আমেনা? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। এখন জি বলো তো, বুঝতে পারছি। আমি বলছি যে একদম প্রথম সারি উপরের সারিটার ঠিক মাঝখানে থাকবে। বলো তো, আমার পয়েন্টারটার দিকে লক্ষ্য রাখো, দেখো উপরের সারি প্রথম ঘরে, এখানে কি 1 থাকবে সেটা আমাকে বলো, এখানে কি 1 থাকবে? মাঝখানে কিন্তু বলছি, এটা কি মাঝখান সেটা বলো। না না। না এইটা কি মাঝখান? না। আচ্ছা, এবার এইটা কি মাঝখান? না না। স্যার এইটা কি মাঝখান? না। ইয়েস তাহলে মাঝখান কোনটা? মাঝখান হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যাঁ আচ্ছা শুনো, উপরের সারিতে কয়টা বর্গ আছে গুনো তো দেখি। এই যে উপরের সারিটাতে, এই যে আমি পয়েন্টারটাতে চালাচ্ছি, এখানে কয়টা বর্গ আছে? 7টা। 7টা। 7 কি জোড় না বিজোড় সংখ্যা? বিজোড়। বিজোড়। এখন মাঝখানে তো 4 নাম্বারটা মাঝখানে। নির্ণয় করার উপায় হচ্ছে যে এই যে যেমন ঠিক মাঝখানে যে বর্গটা আছে, যেমন দেখো এইটা আর এইটা কিনারে আছে, এই দুইটা বাদ। আবার এইটা এটাও দুই কিনারে, মানে বাম দিকে কিনার ডান দিকে কিনার, এভাবে ধরে এই যে বাম ডান বাদ। আবার এই যে সেকেন্ড, এই যে ফার্স্ট ফার্স্ট বাদ, সেকেন্ড সেকেন্ড বাদ, থার্ড স্যার থার্ড এই দিক বাদ। থেকে এই যে 4 এইটা নাম্বার হচ্ছে মাঝখান, এই যে আমার পয়েন্টারটা, এবার বুঝতে পারছো? হ্যাঁ। জি মাঝখান স্যার। কোনটা? এই যে এইটা, এই যে পয়েন্টারটা যেখানে, দেখতে পেয়েছো? এখনো মনে হয় বুঝতেই পারছো না তোমরা আসলে। বুঝতে পারছি। না, বুঝতে পারছো না, কারণ বুঝতে এখানে পারছি এখন তো। আমি একটা কথা বলি, এটা বের করার একটা সিস্টেম আছে, যে একদম মাঝখানে সারি বের করার। এখানে হচ্ছে যে তোমরা জানো যে উপরের সারিতে 7টা বর্গক্ষেত্র, তাহলে 7 যেহেতু বিজোড় সংখ্যা, এটা বের করার সিস্টেম হচ্ছে যে 7-এর সাথে 1 যোগ করে যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো তো 7 আর 1 যোগ করলে কত হয়? বলো, মুখে মুখে হিসাব করি, বলো 7 আর 1 যোগ করলে কত হয়? 8। 8। এখন 8 কে এবার 2 দিয়ে ভাগ করো, কত দুগুণে 8 হয়? 8 দিয়ে 2 কে ভাগ করে বলো কত হয়? 4 দুগুণে আমি ভাগ করতে বলেছি কিন্তু, 8 দিয়ে 2 কে ভাগ করতে বলেছি, ভাগ। স্যার 4। 4 হয়। তার মানে হচ্ছে এই উপরের সারির 4 নাম্বার বর্গক্ষেত্রেই 1 থাকবে। এই যে দেখো, 1 2 3 4, এই যে দেখো আমার পয়েন্টারটা, এইটাই 4 নাম্বার সারি, এইটাই উপরের সারির মাঝখানটা। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার কি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা ঠিক আছে, বুঝছি পয়েন্টারটা একটু কাঁপতেছে আর কি। আচ্ছা, তাইলে এবার আমি পয়েন্টারটা ক্লিক করি, এই যে দেখো, দেখো 1 কোথায় বসছে, এবার 1 কে দেখতে পাচ্ছ কি না সেটা বলো। 1 কে দেখা যাচ্ছে কি না লাল রঙের? দেখতেছি তো। হ্যাঁ। আচ্ছা, এখন আমি বলছি যে আমরা আজকে তীর চিহ্ন পদ্ধতিতে, এবং তীরটা কিভাবে করব জানো? কোনাকুনি ভাবে। এই যে দেখো, তাহলে তোমরা ওই খালি যে বর্গক্ষেত্র একটু আগে যে আঁকছো, যথাস্থানে তোমরা এবার একটা লেখো কলম দিয়ে। এবার তোমাদের খাতার মধ্যে যে বর্গক্ষেত্রটা আঁকছো উপরের সারির মাঝখানে তোমরা 1 লিখবা, মানে উপরের সারি থেকে ওই 4 নাম্বার যে বর্গক্ষেত্রের ভিতরেই 1 লিখবা। 1 লেখা হলে আমাকে বলবে। 1 লেখা হলে বলবে, একটু দ্রুত লেখো, আনাফ লেখো। লিখছি। আচ্ছা,
এইবার দেখো তীর চিহ্নটা, আমি যেভাবে তীর চিহ্ন আসবে তোমরা সেভাবে তীর চিহ্ন দিবে। এই যে দেখো, এবার একের উপর আমি একটা ক্লিক দেই, দেখো একটু কোনাকুনি একটা তীর চিহ্ন আসছে কিনা, দেখো উপরে কালো একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ কিনা। জি স্যার। এখন যেভাবে আমি তীর চিহ্নটা দিছি, তুমিও তোমার খাতায় ওই যথাস্থানে এইভাবে তীর চিহ্নটা আগে বসাও। আনা বসাও, আমেনা বসাও, সানি বসাও। তীর চিহ্নটা বসানো হলে আমাকে বলবা। স্যার বসাইছি। আচ্ছা, এখন এই যে তীরের যে মাথাটা দেখতেছো ফলাটা, এখন এখানে যদি 2 বসাই, 2টা কি যে এই এলাকার বাইরে চলে যাচ্ছে কিনা সেটা বলো। এই যে এই জায়গায় যদি আমি 2 বসাই, এলাকার বাইরে যাচ্ছে কিনা সেটা আমাকে বলো। এই যে তীর চিহ্নের এই যে তীরের মাথার কাছে যদি 2 বসাই, তাহলে 2টা কি এলাকার বাইরে চলে যাচ্ছে কিনা সেটা বলো। এলাকার বাইরে যাচ্ছে না সেটা বলো। এই যে দেখো আমি পয়েন্টারটা দেখাই, এই যে পয়েন্টারটা, এই যে তীরের মাথা, জি এই যে স্যার। এখানে, এটা এলাকার বাইরে যাবে কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে তুমি এখানে একটা 2 বসাবা। এই যে আমি এখানে 2 লিখছি, তুমিও এখন 2টা লেখো। এই যে দেখো, যে তীরের এই ফলার কাছে এখানে যে 2টা লেখো। কি লেখা হয়েছে 2? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এইবার দেখো, এই যে এখন এই 2টা কি এলাকার বাইরে যে চলে গেছে, এখন আমাকে এটাকে এলাকার ভিতরে ট্রান্সফার করতে হবে। এখন আমি যদি একটা লম্বা একটা বর্ষা বা লম্বা একটা তীর যদি বাম দিকে দেই, এই যে দেখো 2টা, এই যে পয়েন্টারটা, সাদা পয়েন্টারটা দিকে খেয়াল করো, এই যে 2 থেকে ক্রমশ বাম দিকে গেলাম, তাইলে কিন্তু দেখা যাবে যে এলাকার বাইরেই 2টাকে থেকে যাচ্ছে। আবার 2টা এখন যেখানে আছে সেখান থেকে যদি আবার ডান দিকে যদি আমি তীরটা যদি করি, তাও কিন্তু এলাকার বাইরেই। আবার উপর দিকে গেলে তো এলাকার একদম বাইরে থেকে আরো বাইরে। তাইলে এখন আমাকে 2টা, এই যে এই বর্ষাটা একদম নিচের দিকে করতে হবে, যাতে এটা এলাকার ভিতরে সবচেয়ে নিচের দিকে যায়। এই যে দেখো, আমি এখন 2 এর উপর একটা ক্লিক করি, এই যে দেখো একটা নীল রঙের ডাউন অ্যারো দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো। দেখো দেখতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখতেছি তো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও। স্যার কি যেন আসতেছে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখতে পাইছো। হ্যাঁ হ্যাঁ, এখন তুমিও তোমার হ্যাঁ খাতার স্যার। মধ্যে এইভাবে একটা ডাউন অ্যারো দিয়ে দাও। ডাউন অ্যারো দিয়ে দাও। ডাউন অ্যারোটা কি দিছো, এই যে স্লাইডের মতো করে একদম খাড়া নিচের দিকে দিয়ে একদম নিচের প্রান্তটাতে একটা এই যে এই মাথাটা যেরকম তীর চিহ্নের মতো একটা বসায় দাও। দিছো? হ্যাঁ দিছো না? স্যার। হ্যাঁ, এইবার দেখো এই এই যে নীল 2টা, এটা আবার এই জায়গায় যাবে যে তীর চিহ্নের মাথায়। এই যে দেখো 2টা কোথায় গেছে, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো কি না? এই যে নিচে লাল রঙের 2টা, দেখতে পেয়েছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে যেমন একের ক্ষেত্রে যেমন এই যে ডান দিকে কোনাকুনি তীর দিছি, 2 এর ক্ষেত্রেও ঠিক একইভাবে আমি আরেকটা তীর দেব। এই যে দেখো, এখন তুমিও এই তীরটা এখন দাও। দেখো আমি কিভাবে তীরটা দিচ্ছি। দেওয়া হলে বলবা, আমাকে রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝতে পারছি না দিয়েছো না দাও নাই। কালো তীর চিহ্নটা দিয়েছো? জি স্যার, দিছি। আচ্ছা, এইবার যেমন এই যে দেখো প্রথম কালো চিহ্নের কাছে যেমন আমি 2 বসাইছি, তাহলে এখন 3 বসাতে পারবো, কারণ 2টা এলাকার বাইরে ছিল বলে আমি এটাকে নিচে নামাইছি, কিন্তু 3 কিন্তু এলাকার ভিতরেই থাকবে। এই যে দেখো 3, দেখো এই যে এলাকাটার ভিতরেই আছে। এইবার যথাস্থানে 3টা বসাও। এই যে দেখো আমি যেভাবে করেছি, আহনাফ তুমিও খেয়াল করো। স্যার করছি। আচ্ছা, এইবার দেখো আমি এবার একে একে এককে বসাইছি, 2কে বসাইছি, 3কে বসাইছি, এবার 4কে বসাবো। তাহলে এবার বলো তো কি করব। একের ক্ষেত্রে আমি যেমন এই যে দেখো কোনাকুনি একটা কালো তীর বসাইছি, 2 এর ক্ষেত্রে বসাইছি, 3 এর ক্ষেত্রেও কি আরেকটা কালো তীর বসাবো কিনা সেটা বলো।
স্যার। আচ্ছা তাইলে বসাই। এই যে দেখো আরেকটা কালো তীর বসাইছি। বলো তো এবার চারটা এই জায়গায় কি বলবে, যে আমার পয়েন্টারটা এখানে কি বলবে বলো? 4 বসবে। হ্যাঁ 4, এই যে দেখো 4। তুমিও কিন্তু আমার সাথে সাথে করবা, তোমরাও আমার সাথে সাথে কিন্তু লিখবা 4। কি বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো 4-এর পর এই যে এটা কি তোলা হয়েছে, 4 কি তুলেছো? জি আমি স্যার, না- তুলছি। আচ্ছা এইবার দেখো আবার একটা কালো তীর, এই যে দেখো কালো তীর। এবার বলো এই তীরে কি বসবে বলো? এই যে কালো তীরের আগায় কি বসবে? কি কালো তীরটার আগায় কি বসবে? এই যে পয়েন্টারটা দেখো আমেনা। 5। 5। এখন 5 আমি ঠিক আছে 5 বসালাম। দেখো তো 5টা কি এলাকার ভিতরে চলে গেছে, ভিতরে আছে না বাইরে চলে গেছে? বাইরে চলে বাইরে গেছে। চলে গেছে। এখন আমি যদি এখন উপর দিয়ে তীর দেই তাও এলাকার বাইরে, ডান দিকে যদি আমি লম্বা তীর দেই, বর্ষা দেই বা লাঙ্গল দেই তাও বাইরে, নিচে হলেও বাইরে, তাইলে আমাকে বাম দিকে বসাতে হবে। তাইলে যেমন তাহলে একমাত্র বাম দিকে যদি তীর চিহ্নটাকে যদি বাম থেকে ডান থেকে বামের দিকে তীর চিহ্ন ছুঁড়ে মারি, তাইলেই 5টাকে আমি এলাকার ভিতরে পাঠাতে পারবো। এই যে দেখো, এই যে দেখতে পাইছো, এই যে সবুজ রঙের একটা তীর, দেখতে পেয়েছো কিনা দেখো। একটু তাড়াতাড়ি করতে হবে আমেনা। জি স্যার, করছি। এইবার এই যে সবুজ তীরের মাথায় এবার 5কে বসালাম, তুমিও 5টা লেখো। আমার সাথে সাথে লিখতেছো না? না লিখলে হ্যাঁ কিন্তু। স্যার। হ্যাঁ জি স্যার, লিখছি তো। হ্যাঁ হ্যাঁ লিখতে হবে। এইবার আবার আমরা কোনাকুনি তীরটাকে দিব, এই যে দেখো, এই যে তুমিও তাহলে কোনাকুনি তীরটাকে দাও। কি? সব দিছি। আচ্ছা এইবার এই লাস্ট তীরটা আবার এবার এখানে আমি একটা 6 বসাই, এই যে 6। স্যার, লিখছি তো। আচ্ছা 6 লিখছো। এবার দেখো আবার তীরটাকে বসাই, এই যে তীর বসানোর পর এবার এখানে কি লিখবো বলো তো দেখি? 7। 7। তো তুমিও কিন্তু আমার সাথে সাথে কিন্তু করতে হবে 7। আমি তো এইবার করতেই আছি। দেখো এখন আমি যদি এবার যদি আবার কোনাকুনি তীর বসাই, তাহলে 8টা এই জায়গায় বসবে। কিন্তু এই জায়গাটা কি দেখো এক দখল করে আছে কিনা সেটা দেখো। এই যে যেমন এই যে 7-এর দিক দিয়ে যদি আবার একটু এই যে ডান দিক বরাবর কোনাকুনি তীর বসাই, তাহলে দেখো 8 বসার কথা, কিন্তু 8-এর জায়গায় এক দখল করে আছে কিনা দেখো, আছে কিনা? আছে স্যার। হ্যাঁ, কিন্তু তাহলে আমি কোনাকুনি তীরটা বসাবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একদম খাড়া নিচ বরাবর নিচের দিকে আরেকটা তীর মারতে হবে এবং শেষ ঘরটাতে 8কে বসাতে হবে। এই যে না 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 দুঃখিত, যে সরি শেষ মাথায় বসাবো না, তখন তীরটা কোনাকুনি না করে একদম নিচের দিকে আমি 8টা বসাবো। এই যে দেখো একটা কালো একটা ডাউন অ্যারো দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতেছি এখন তো। তুমি ওটাও বসাও। বসাইছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা এবার 8-এর পর তারপরে দেখো এই যেখানে 8 বসালাম, হয়েছে? এইবার দেখো তো, এইবার আমি আবার কোনাকুনি তীর মারবো। এই যে দেখো তুমি 8 লিখছো তোমার ওই যে বর্গক্ষেত্রটাতে, জি স্যার, লিখেছো? লিখছি। আচ্ছা এইবার দেখো আবার কোনাকুনি তীর মারি, এই যে তীর। তুমি ওইভাবে তীরটাকে এইভাবে করো দেখো। জি স্যার, লিখছি তো। আচ্ছা লেখার পর এই যে এইবার দেখো এই যে তীরে আমি যথাস্থানে আমি 9 লিখলাম দেখো, 9 লিখলাম। তুমিও 9 বসাও যথাস্থানে। স্যার, লিখছি। আচ্ছা এবার আবার কোনাকুনি তীর আমি করব, এই যে দেখো কোনাকুনি তীরে দেখো এটা খালি ঘর, এখানে আবার 10 10 বসাও। হ্যাঁ, কি সিস্টেমটা কি তুমি বুঝতে পারছো আমেনা? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার আবার একটা কোনাকুনি তীর বসাবো, এই যে দেখো এখন 10-এর পর কোনাকুনি তীর বসালে 11টা কি আবার এলাকার বাইরে যাচ্ছে কিনা সেটা বলো। হ্যাঁ, 11 বাইরে যাইতেছে। তাহলে আচ্ছা আমি এলাকার বাইরে রাখি। এইবার বলো তো, এইবার 2-এর ক্ষেত্রে যখন এলাকার বাইরে
তাহলে এবার বলো তো, এবার এবার আমি কি করব বলো তো, এবার 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 কি কি মানে কিভাবে তীরটাকে কি কি করব বলো এবার। এখন এলাকার বাইরে তো গেল, এবার তীরটা কোন দিকে মারবো, বাম দিকে, উপরে, ডান দিকে, নাকি নিচের দিকে? নিচের দিকে। একদম নিচের দিকে, রাইট, একদম খাড়া, একদম সবার নিচের দিকে। এই দেখো, এই যে আরেকটা তীর, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো এখানে 12 লিখি, এই যে 12, না 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 দুঃখিত, 11, 11টা তো এলাকার বাইরে ছিল, 11, তুমিও যথাস্থানে 11 লেখো, ঠিক আছে? কি লেখা হয়েছে? হ্যাঁ আচ্ছা আমাদের মনে হয় এটার টাইমটা না, আমি আবার নেক্সট লিঙ্কটা পাঠাচ্ছি কখনো, এবং স্লাইডের কাছেই থাকো, আমি এখনই নেক্সট লিঙ্কটা পাঠাচ্ছি। 11 পর্যন্ত তো তোমার খাতায় লেখা আছে, তারপরে আমরা 12 থেকে শুরু করব, ঠিক আছে? এখনই আমি নেক্সট লিঙ্কটা পাঠাচ্ছি। ওকে, স্যার। কি বলো, কি লেখা স্যার হয়নি? উপরে 12 আছেন তো নিচে 12 হবে না? কেন নিচে 12 হবে? 11টা তো এলাকার বাইরে। এই যে কেন, এই যে 2 যখন এলাকার বাইরে ছিল আমি এখানে 2 লিখছি, তারপর 5 যখন এলাকার বাইরে, কারণ তাহলে 12 যদি আমি লিখি তাহলে 11টা কোথায় যাবে, 11 কোথায় যাবে? জি আরে স্যার, বাবা, বুঝতে আমি পারছি। কেন এটাকে ভিতরে লিখছি, কেন এখানে 11টা তো এলাকার বাইরে ছিল, কিন্তু আমাকে প্রত্যেকটা সংখ্যাকে এলাকার ভিতরে আনতে হবে। যেহেতু 11টা এলাকার বাইরে ছিল, এখন আমাকে লোকেশন করতে হবে এই 11টাকে এলাকার ভিতর কোথায় রাখবো। তখন আমি খাড়া তীর চিহ্ন দিয়ে এখানে 11 লিখেছি। যেমন এই যে 5 যখন এলাকার বাইরে ছিল, তখন আমি এই যে মানে লেফট অ্যারো কি দিয়ে 5কে ভিতরে নিয়ে এসেছি। 2 যখন এলাকার বাইরে ছিল, তখন এটাকে, কারণ আমাকে তো প্রত্যেকটাকে এলাকার ভিতরে রাখতে হবে। এবার বুঝতে পারছো? কেন, এই যে দেখো না, যে 2 যখন এলাকার বাইরে ছিল, এই যে 2টা ভিতরে আসছে। 5 যখন এলাকার বাইরে ছিল, 5কে ভিতরে, তাহলে 11 যখন এলাকার বাইরে, তাহলে 11 কি ভিতরে, এই যে একদম এখানে আসবে না? এখন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যে আমি তাহলে নেক্সট লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি।